ভৌতিক রহস্য, আসুন গল্প বলি, রহস্য খুলি। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনার আরো একটি নতুন এপিসোডে। তো এটা হচ্ছে আমাদের গল্প ঘটনার ৭৬ নম্বর এপিসোড। তো ৭৫ নম্বর এপিসোডটা যদি আপনাদের নাই দেখা থাকে তবে আমাদের চ্যানেলে গিয়ে ৭৫ নম্বর এপিসোডটা দেখবেন এবং কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো আজকে আমরা যে ঘটনাটি বলতে চলেছি সেটা আমাদের পাঠিয়েছে মালদা থেকে রিয়া মণ্ডল। তো রিয়া মণ্ডল, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রহস্যের সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য। তো রিয়া মণ্ডল বলছে, আমার বয়স এখন ৩১, আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু যখন আমি ১৭ বছর বয়সী ছিলাম তখন আমার জীবনে এই ভৌতিক ঘটনাটা ঘটে যায়। আমাদের বাড়ির পাশের একটা জমিতে। তো এই ঘটনা আমার সাথে ঘটে গেছিল যখন আমার বয়স ১৭, আর এইটা ঠিক আমার সাথে ঘটেনি, ঘটেছিল আমার দিদির বর অর্থাৎ আমার জামাইবাবুর সাথে। তো সেই ঘটনাটাই আজকে আমি ভৌতিক রহস্যের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমাদের বাড়ির পাশে ছিল একটা খাল। তো সেই খালটা নাকি ভালো ছিল না, তাই সেই খালের আশেপাশে আমাকে মা যেতে দিত না, দিনের বেলায় হোক আর রাতের বেলায়। সেই খালের ওপরে একটা বাঁশের সাঁকো ছিল, সেই সাঁকোটা দিয়েই অনেকে আমাদের বাড়িতে যাওয়া আসা করত। তো আমার দিদির বিয়ে হয়, ২ বছর হয়ে গেছে। তো একদিন দিদি আমাদের বাড়িতে এসেছিল জামাইবাবুকে নিয়ে, আর দিদির যাওয়া আসা আমাদের বাড়িতে প্রায় রোজই ছিল, কারণ দিদির বাড়িটা ছিল ওই খালের ঠিক ওপারে, তাই দিদি প্রায় আমাদের বাড়িতে যাওয়া আসা করত। তো একদিন হঠাৎ মা আমাকে বলল যে, শোন, দিদি এসছে, দিদির সাথেই থাকবি, খালের ওখানে যাওয়া আসা করবি না, আর খালের ওইদিকে আজকে একদমই যাবি না। আমি বললাম কেন? বলল, তোর দিদির পাশের বাড়িতে যে বয়স্ক লোকটা থাকতো সে মারা গেছে, আমি এইমাত্র খবর পেলাম। এটা শোনা মাত্রই দিদি আর জামাইবাবু চলে গেল সেখানে সেই বডিটা দেখতে। আর আমি বললাম আমিও যাব। বলছে না, তুই যাবি না, এটা একটা সুইসাইড কেস। তখন আমি বললাম কি হয়েছে? বলছে লোকটা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তখন আমি বললাম আচ্ছা আমি যাবো। বলছে না, ওখানে অনেক পুলিশজন এসেছে, বডিটাকে এক্ষুনি পোস্টমর্টম করতে পাঠাবে, তারপর যখন নয় আসবে সেখান থেকে শ্মশানে নিয়ে যাওয়ার আগে তুই একবার দেখে নিবি, ওটাই হবে। তখন আমি মায়ের কথায় ঘরে গিয়ে শুলাম। রাত্রির তখন ৯টা বাজে। এমনি আমাদের বাড়ির পাশে যে জমিটা ছিল সেই জমিতে রোজ রাত্রে শিয়াল ডাকতো, আর শিয়াল ডাকছে আজকে সেই সন্ধ্যে থেকে। আর আমার খুব ভয় লাগছিল, তাও বুকে সাহস নিয়ে বডিটা দেখতে গেলাম আমি, মা, দিদি। সেখানে এতই আকাশ কালো হয়ে এসেছিল, তাই বডিটা ৪০৭ গাড়ি করে নিয়ে যাওয়ার জন্য লোক হলো মাত্র ৫ জন। আমার জামাইবাবু, বডির যার ছিল তার ভাই, আর আরো ৪ জন তাদের বন্ধু বান্ধব। তো ৪০৭ গাড়িতে বডিটা নিয়ে তারা শ্মশানের দিকে রওনা দিল। শ্মশানের দিকে যেতে যেতে মাঝ রাস্তায় হঠাৎ খুব জোর বৃষ্টি নামলো। একটা প্লাস্টিক দিয়ে তখন সেই বডিটাকে মুড়িয়ে রাখা হয়। বৃষ্টিটা কিছুটা কমতেই সবাই একটা চায়ের দোকানের সামনে দাঁড়াতে বলল গাড়িটাকে। চায়ের দোকানের সামনে গাড়িটা দাঁড়ালো। বৃষ্টিতে ভিজে প্রায় সবার শরীরটাই ঠান্ডা হয়ে এসেছে, তাই সবাই চাইছে একটু চা খেয়ে শরীরটা গরম করে নিতে। আর যেই লোকটা মারা গেছে তার ভাই বডির পাশে বসেছিল। তাকে আমরা যে জিজ্ঞেস করলাম, ও শ্যামল কাকা, যাবে চা খেতে? বলে না ভাই, তোমরা গিয়ে খেয়ে আসো, আমি এখানেই থাকবো, আমি এই লাশ ছেড়ে কোথাও যাব না। তখন আমরা বললাম আচ্ছা তাহলে আপনার চাটা নিয়ে আসি। না না, আমি চা খাবো না, আমার এখন খাওয়ার মানসিকতা নেই, তোমরা খেয়ে এলে খেয়ে আসো, আমি খাবো না। তারপর আমরা চা খেলাম, বিস্কুট খেলাম, দোকানে বসে ৫-১০ মিনিট মতো গল্প করলাম। গল্প করে যেই আমরা আবার গাড়ির দিকে আসছি,
দেখি শ্যামল কাকা গাড়ি থেকে নেমে রয়েছে, আর তার হাতে একটা গভীর ক্ষত। শ্যামল কাকা বললাম, কি হলো গো, হাতে কি হলো? আর গাড়ি থেকে নেমে তুমি? বলছে যে ইয়ে দেখো না, লাশটা জেগে উঠেছিল। মানে লাশ জেগে উঠেছিল? তখন আমার পাশে আমার বন্ধু বলে যে উনি হয়তো স্বপ্ন টপ্ন দেখেছে, গাড়ির মধ্যে হয়তো ঘুমিয়ে পড়েছিল, চোখ লেগে গেছে, ভাই মারা গেছে, শোকে হয়তো স্বপ্ন দেখেছে। না গো, তোমরা ভুল করছো, লাশ জেগে উঠেছিল। আমি গাড়ির মধ্যে বসে রয়েছি, একটা দমকা হাওয়ায় হট করে চাদরটা গ্লাসের মুখ থেকে সরে যায়, তারপরে ওটা জেগে ওঠে। আমি ভয় গাড়ির থেকে লাফ মারি, আর আমার হাতে লেগে এখানটা রক্ত বেরিয়ে যায়। তখন আমরা তার কথা নিয়ে একটু হাসাহাসি করতে করতে লাশটা শ্মশানে নিয়ে গেলাম। তারপর সেটাকে পুড়িয়ে আমরা গঙ্গায় স্নান করে বাড়ি ফিরলাম। তো বাড়ি ফিরতে এত রাত হয়ে গেছিল, ভাবলাম যে এত রাতে একটু খালের পাশে বাঁশের সাঁকোটায় বসে বন্ধুরা মিলে গল্প করি। বাঁশের সাঁকোটায় বসে যখন গল্প করছি, দেখলাম সাঁকোর থেকে একটু দূরে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে রয়েছে। সে আমাদেরকে হাত নাড়িয়ে নাড়িয়ে ডাকছে। অন্ধকারে তার মুখটাও ঠিক চিনতে পারছি না। বলছে, শোনো, এদিকে আসো তো একবার। আমরা যে গেলাম তার কাছে, তার মুখটা সাদা চাদরে মোড়ানো। বলছে, আমাকে তো পুড়িয়ে চলে এলে, কিন্তু তোমাদের এখন কি হবে? সেটা শুনতে আমি আর আমার বন্ধু রতন একটু ভয় পেলাম। ভয় পেয়ে লোকটা মুখ থেকে যেই সাদা চাদরটা সরালো, দেখলাম আমরা যাকে শ্মশানে একটু আগে পুড়িয়ে এলাম, সেই লোকটাই আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। তারপর লোকটা তার দু হাতে আমাদের দুজনের গলাটা টিপে ধরে আমাদেরকে ওপরে তোলে। আমরা কথা বলতে পারছিলাম না, এতটাই আমাদের গলা সেই লোকটা জোরে টিপে ধরেছিল। ছেড়ে দিন, ছেড়ে দিন, আমরা মরে যাবো। হ্যাঁ, ওটাই তো চাই, চলো আমার সাথে যাবে, চলো, অনেক হয়েছে, আমি একা থাকবো না, তোমাদেরকেও নিয়ে যাব। তখন আমরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকি। আশেপাশের লোক যেই বাড়ির থেকে বেরিয়ে যায়, সেই আত্মাটা আমাদেরকে খালের জলে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। সবাই বাঁশের সাঁকোতে আসে, বাঁশের সাঁকোতে এসে আমাদেরকে খালে পড়ে থাকতে দেখে। আমরা যেই উঠলাম, আমরা কথা বলতে পারি না, কথা বলতে না পেরে আমরা দুজনেই অজ্ঞান হয়ে যাই। পরদিন দেখতে পাই আমার পাশে বসে রয়েছে রিয়া আর আমার স্ত্রী। আমার স্ত্রী কান্নাকাটি করছিল, একটু দেখেই তার চোখ মুখ দেখে বুঝতে পারলাম। আমার জ্ঞান ফিরতে সে কান্নাকাটি বন্ধ করে। তারপর আমাকে রিয়া বলে, জামাইবাবু তোমার সাথে কি হয়েছিল? তারপরে আমি এই ঘটনাটা সবাইকে খুলে বলি। তারপর একজন পুরোহিত দিয়ে আমাদের দুজনকে একটু ঝাড়ফুঁক করা হয়। তারপরে আমরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। তো এই ছিল আমাদের আজকে 76 নম্বর এপিসোড। তো বন্ধুরা, ঘটনাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এভাবে যদি বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তো ডেসক্রিপশনে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে ভৌতিক রহস্য ফ্যামিলি গ্রুপের মেম্বার হয়ে যেতে পারেন এবং এইভাবে বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো বেশি কথা বলবো না, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভৌতিক রহস্য আপনাদের পাশে আছে।